এনিওয়ে আমরা জানি সবাই করোনা আতঙ্কে সারা বিশ্ব লকডাউন হয়ে আছে, আমরা তার ব্যতিক্রম নেই। তোমরা সবাই ঘরের মধ্যে আছো, সুস্থ আছো এই কামনা করি। তো আমাদের ঘরে থাকা অবস্থায় আমাদের স্বাভাবিক লেখাপড়া কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। তো সেই লক্ষ্যে আসার কথা হলো তোমাদের প্রিয় প্রতিষ্ঠান শামসুল হাসান স্কুল অ্যান্ড কলেজ তোমাদের বেটারমেন্টের জন্য অনলাইন ক্লাসে স্টার্টিং করেছে। তো আজকে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ, খুবই পরিচিত একটা টপিকস নিয়ে আলোচনা করব তোমাদের সুবিধার্থে, তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। তোমরা অনেক মধ্যে জেনে গেছো যে তার আমি পরিচয়টা দিয়ে দিচ্ছি। তোমরা তো জানি আমি তোমাদের কবির স্যার, ইংলিশ লেকচারার। তো আজকে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে ন্যারেশন, স্পিচ, বা যেটার অর্থ হচ্ছে উক্তি। ন্যারেশন যে কথা, স্পিচ একই কথা, যার মিনিং হলো উক্তি। তাহলে আমরা প্রথমেই জানবো যে হোয়াট ডু ইউ মিন বাই ন্যারেশন। ন্যারেশনটা কি? ন্যারেশন হলো মূলত যে স্পিকার বা বক্তা যা বলে তাই হলো মূলত ন্যারেশন। স্পিকার বা বক্তা যা বলে তাই ন্যারেশন। ন্যারেশন আমরা জানি যে দুই প্রকার, একটা হলো ডাইরেক্ট ন্যারেশন আর একটা হলো ইনডাইরেক্ট ন্যারেশন। তো ডাইরেক্ট ন্যারেশনটা কি? ডাইরেক্ট ন্যারেশন আমরা জানি যে বলা হয় প্রত্যক্ষ উক্তি। ডাইরেক্ট ন্যারেশন মানে হলো প্রত্যক্ষ উক্তি, অর্থাৎ স্পিকার বা বক্তার কথাকে অভিজ্ঞ তার নিজের ভাষায় ব্যক্ত করা যায়। অভিজ্ঞ তার নিজের ভাষায় ব্যক্ত করা যায়, অর্থাৎ কোনো চেঞ্জ না করে যে স্পিচটা দেওয়া হয় সেটাকে বলা হয় ডাইরেক্ট ন্যারেশন। এটি সর্বদা ইনভার্টেড কমা দ্বারা আটকানো থাকে। একটা एग्जांपल তোমরা দেখতে পারো যে হি সেড আই ওয়াজ देयर। এই যে এখানে আই ওয়াজ देयर এটা ইনভার্টেড কমা দ্বারা আটকানো আছে, এজন্য এটা ডাইরেক্ট ন্যারেশন। আর আরেকটা তোমার ইনডাইরেক্ট ন্যারেশন। ইনডাইরেক্ট ন্যারেশন মানে হচ্ছে পরোক্ষ উক্তি, অর্থাৎ স্পিকার বা বক্তার কথাকে হুবহু উদ্ধৃত না করে অর্থ ঠিক রেখে নিজের মতো করে প্রকাশ করাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলা হয়। আমি আবার বলছি, স্পিকার বা বক্তার কথাকে হুবহু উদ্ধৃত না করে অর্থটাকে ঠিক রেখে নিজের মতো করে প্রকাশ করাকে তোমার ইনডাইরেক্ট ন্যারেশন বলা হয়। যেমন এই ডাইরেক্ট ন্যারেশনটাকে যদি আমরা ইনডাইরেক্ট করি তাহলে বিষয়টা হবে এরকম যে he said that he had been there। আসলে আমি এখানে ন্যারেশন চেঞ্জিং দেখাচ্ছি না, আমরা ন্যারেশন চেঞ্জিং একটু পরে শিখব। ন্যারেশন পরিবর্তন এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হলো তোমার কিভাবে তোমার এখন যে জিনিসটা আমরা জানবো সেটা হলো যে এই ন্যারেশন, ডাইরেক্ট ন্যারেশনের বিভিন্ন অংশগুলো আমরা জানবো, বিভিন্ন পার্টস। ডাইরেক্ট ন্যারেশনের বিভিন্ন পার্টসগুলো যদি আমরা না জানি তাহলে পরবর্তীতে বোঝা যাবে না। তো ডাইরেক্ট ন্যারেশনের বিভিন্ন অংশগুলো হলো, যেমন একটা एग्जांपल আমি দিচ্ছি, he said to me I was in। আচ্ছা দেখো বিভিন্ন অংশগুলোর নাম আমরা জানবো। যেমন এখানে দুটো অংশ, একটা হলো he said to me আর একটা হলো I was in। ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা, এই অংশটিকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আমি আবারও বলছি, ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাহিরে যে অংশটা এই অংশটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। এই রিপোর্টিং স্পিচের মধ্যে যে একটা ভার্ব আছে, এই ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর এখানে এটা হলো সাবজেক্ট, এই সাবজেক্টটাকে বলা হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। আর এখানে যে মি অবজেক্ট আছে এটাকে বলা হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আমি ডাইরেক্ট স্পিচের পার্টগুলো আবার বলতেছি, তোমরা খেয়াল করো। এখানে
তোমার এই অংশটার নাম হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর এই অংশটা অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা আছে সেই অংশটাকে বলবো রিপোর্টেড স্পিচ। আর রিপোর্টিং স্পিচের মধ্যে যে ভার্বটা আছে সেইড, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। সেইডের বাম পাশে যে হি আছে এটা সাবজেক্ট, এটাকে বলবো আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। আর যে অবজেক্টটা আছে মি, এটাকে বলবো আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট। ডাইরেক্ট স্পিচের এই ডিফারেন্ট পার্টসগুলো, ডিফারেন্ট অংশগুলোর নাম হবে মনে রাখতে। এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হলো তোমার ন্যারেশন বা স্পিচ। ন্যারেশন বা স্পিচ পরিবর্তন করার জন্য কি কি লাগবে? ন্যারেশন পরিবর্তন করার জন্য, ন্যারেশন পরিবর্তন বা চেঞ্জ করার জন্য যা লাগে, যা জানা লাগে। প্রথমত যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পার্সন পরিবর্তন। পার্সন পরিবর্তন, কিভাবে পার্সন পরিবর্তন করতে হয় সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। দ্বিতীয়ত যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে টেন্স পরিবর্তন। তৃতীয়ত যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে নিকটবাচক শব্দকে বা নৈকট্যবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে পরিবর্তন। দূরত্ববাচক শব্দে পরিবর্তন। আমি বিষয়গুলো আবার ক্লিয়ার করে বলতেছি। ন্যারেশন পরিবর্তন করার জন্য যা যা জিনিস জানা লাগবে, প্রথমত জানা লাগবে পার্সন পরিবর্তন কিভাবে করতে হয় সেটা, টেন্স পরিবর্তন কিভাবে করতে হয় সেটা। তৃতীয়ত জানতে হবে নিকটবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে কিভাবে পরিবর্তন করতে হয়। তো দেখো আমরা সর্বপ্রথম যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে পার্সন পরিবর্তন। পার্সন পরিবর্তনটা কিভাবে করতে হয় সেই জিনিসটা আমি তোমাদের দেখে দিচ্ছি। এক নম্বরে হচ্ছে পার্সন পরিবর্তন। নাম্বার 1 এ আমরা শিখব পার্সন পরিবর্তন কিভাবে করতে হয়। পার্সন পরিবর্তন প্রথমত যদি ফার্স্ট পারসন রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন মডিফাই করবে রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে। আমি আবার বলি, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন তো আমরা চিনি সবাই, আই, উই, মি, মাই, আওয়ার, মাইসেলফ, আওয়ারসেলভস, এগুলো। এই ফার্স্ট পারসন রিপোর্টিং স্পিচের ফার্স্ট পারসন যদি থাকে তাহলে সেটা মডিফাই করবে রিপোর্টিং ভার্বে, রিপোর্টিং স্পিচের সাবজেক্টে। রিপোর্টিং স্পিচের সাবজেক্ট দেখো আমি লিখে দিচ্ছি যে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন মডিফাই করে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন মডিফাই করে রিপোর্টিং ভার্বের, আমরা ইতিমধ্যে অংশগুলোর নাম তো জানি, এইজন্য বলে দিলাম যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। एग्जांपल আমি দেখা দিচ্ছি তোমাদের, যেমন he said to me I have done my duty। দেখো পার্সন পরিবর্তনটা আবার খেয়াল করো তোমরা। প্রথমত যে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন মডিফাই করে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। কিভাবে মডিফাই করে দেখো কিভাবে পারসনটা পরিবর্তন হয়। দেখো এখানে রিপোর্টিং স্পিচের ফার্স্ট পারসন আছে দুইটা, একটা হলো আই আর একটা হলো মাই। দেখো দুটোটাই ফার্স্ট পারসন। আমি ইতিমধ্যে বলেছি যে ফার্স্ট পারসন মডিফাই করবে রিপোর্টিং ভার্বে, রিপোর্টিং ভার্ব হলো সেড, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, তার মানে এই হি কে মডিফাই করবে। কাকে মডিফাই করবে? এই আই মডিফাই করবে হি কে, এবং মাইও মডিফাই করবে কাকে? মাইও মডিফাই করবে হি কে। তাহলে আমরা ন্যারেশন কিভাবে করব? দেখো হি আমরা জানি সেড এর পরিবর্তে টোল্ড হয়, আমরা এটা পড়েও ভালোভাবে বিস্তারিত জানবো।
কেন ট্রু হবে? হি টোল্ড মি ইনভার্টেড কমা উঠে হবে দ্যাট, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এই আই যেহেতু রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে মডিফাই করতেছে, তাহলে এখানে আর আই না বসিয়ে আমাদেরকে এই হিটাকেই নিতে হবে। আই এখানে সাবজেক্টিভ ফর্মে আছে, হিটাও সাবজেক্ট। আমাদের একটা কথা বলে নেই, রিপোর্টেড স্পিচের পার্সনগুলা যে ফরম্যাটে আছে, সাবজেক্টিভ ফর্মে থাকলে সাবজেক্টিভ ফর্মে লিখতে হবে, অবজেক্টিভ ফর্মে থাকলে অবজেক্টিভ ফর্মে লিখতে হবে, পসেসিভ ফর্মে থাকলে পসেসিভ ফর্মেই লিখতে হবে। যেমন আই এখানে সাবজেক্টিভ ফর্মে আছে, কিন্তু মাই ফার্স্ট পারসন হওয়া সত্ত্বেও কিন্তু এটা কিন্তু সাবজেক্টিভ ফর্মে নাই, এটা হচ্ছে পসেসিভ ফর্মে। তাহলে এই মাই যাকে মডিফাই করবে তার পসেসিভ ফর্মটা এখানে লিখতে হবে। আর আই যেহেতু সাবজেক্টিভ ফর্ম, এখানে হিকে মডিফাই করছে, তাহলে এই আই পরিবর্তন হয়ে যেটা হবে সেটাও সাবজেক্টিভ ফর্মে লিখতে হবে, কারণ আই সাবজেক্টিভ ফর্মে আছে। দেখো কিভাবে লিখতে হবে, হি টোল্ড মি দ্যাট, আই মডিফাই করলে হিকে তাহলে হি হবে, আর এই টেন্স পরিবর্তন করলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে পাস্ট পারফেক্ট, তাহলে হবে হি হ্যাড ডান। এই মাই কিন্তু এখানে হি লেখা যাবে না, যদিও মাই এখানে হি কে মডিফাই করতেছে, হি লেখা যাবে না। এখানে মাই হচ্ছে পসেসিভ, তাহলে হি এর পসেসিভ আমাদের লিখতে হবে, তাহলে হবে হিজ ডিউটি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এটা গেল ফার্স্ট পারসনের জন্য। সেকেন্ড পারসনের জন্য কি দেখো, রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন। রিপোর্টেড স্পিচ আমরা লিখলাম না, যে সেকেন্ড পারসন মডিফাই করবে। সেকেন্ড পারসন মানে হচ্ছে ইউ, ইউরসেলফ, এগুলা সেকেন্ড পারসন মডিফাই করবে। সেকেন্ড পারসন মডিফাই করবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট। দেখো আমরা একটা एग्जांपल দিয়ে দেখিয়ে দিচ্ছি। যেমন আমি এখানে লিখলাম যে he said to me you are wrong। দেখো এখানে you হচ্ছে সেকেন্ড পারসন, ভালো করে লক্ষ্য করো, you সেকেন্ড পারসন, you হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে আমরা ইতিমধ্যে জেনে গেছি যে সেকেন্ড পারসন মডিফাই করবে রিপোর্টিং ভার্বের অবজেক্টে। তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হলো এখানে মি, আর এখানে সেকেন্ড পারসন হচ্ছে ইউ। রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন, তাহলে ইউ মডিফাই করবে মি কে। তাহলে আমাদের ইউর জায়গায় এই ফার্স্ট পারসন তাকে সিস্টেম করে লিখতে হবে, মডিফাই করে লিখতে হবে। তাহলে হবে হি told me that। আচ্ছা, ইউ যেহেতু এখানে সাবজেক্টিভ ফর্মে আছে, তাহলে এই মিটাকেও, ইউ যেহেতু এখানে সাবজেক্টিভ ফর্মে আছে, এই মিটাকেও এখানে সাবজেক্টিভ ফর্মে লিখতে হবে। এখানে তুমি যদি অনেকে মনে করতে পারো যে ইউ যেহেতু মডিফাই করছে মিটা, এখানে মি লিখে দেই, তাহলে কিন্তু হবে না। এটা ভিন্ন ফর্মে আছে, এটা হচ্ছে সাবজেক্টিভ, এটা হচ্ছে অবজেক্টিভ। এখানে যেহেতু সাবজেক্টিভ আছে, তোমাকে সাবজেক্টিভ ফর্মে লিখতে হবে। তাহলে এখানে মি না লিখে লিখতে হবে কি আই। আর এটা টেন্স পরিবর্তন করলে এটা যদি ইনফিনিট আছে হয়ে যাবে পাস্ট, তাহলে হবে আই ওয়াজ রং। অনেকে ভাবতে পারে যে আরে পাশে তো স্যার ওয়্যার দিলেন না কেন? না, ওয়্যার হবে কেন? তোমরা জানো যে আই ওয়্যার রিসিভ করে না, তাহলে কি হবে আই ওয়াজ রং। এই হলো সেকেন্ড পারসন। আর যদি থার্ড পারসন থাকে তাহলে কি করব দেখো, রিপোর্টেড স্পিচের থার্ড পারসন কাউকে মডিফাই করে না, কাউকে মডিফাই রিপোর্টেড স্পিচের থার্ড পারসন কাউকে মডিফাই করে না। অর্থাৎ থার্ড পারসনের কোনো কি নাই, কোনো পরিবর্তন নেই। যেমন তোমরা একটা एग्जांपल দেখতে পারো, যেমন he said to me inverted comma he has done the work, he has done the work।
দেখো আমরা বিষয়টা আবার ক্লিয়ার করি যে রিপোর্টেড স্পিচের থার্ড পারসন কাউকে মডিফাই করে না, অর্থাৎ থার্ড পারসনের কোনো পরিবর্তন নাই বা পরিবর্তন হবে না। দেখো এখানে রিপোর্টেড স্পিচের থার্ড পারসন আছে তোমার হি, তাহলে এই হি কাউকে মডিফাই করবে না, হি এর জায়গায় হি হবে, তাহলে এটা আমরা आंसर লিখব হি told me that, হি এর জায়গায় হি হবে, যেহেতু এটা কাউকে মডিফাই করে না, পরিবর্তন হয় না, টেন্স পরিবর্তন এজ ইউজুয়াল হবে, প্রেজেন্ট পারফেক্ট আছে, তাহলে এটা করেসপন্ডিং পাস্ট পারফেক্ট হবে, তাহলে হবে he had done the work। এই হলো আমাদের ন্যারেশন করার জন্য যে সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হলো পার্সন পরিবর্তন। এক নম্বর বিষয় হচ্ছে যে পার্সন পরিবর্তন। আমরা জানলাম যে পার্সন তিনটা আছে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন কিভাবে হয় সেটা দেখলাম, যে ফার্স্ট পারসন তোমার রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন মডিফাই করবে রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে, সেকেন্ড পারসন মডিফাই করে রিপোর্টিং স্পিচের অবজেক্টকে, আর থার্ড পারসন হচ্ছে এখানে রিপোর্টেড স্পিচের থার্ড পারসন কাউকে মডিফাই করে না, অর্থাৎ থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। যেমন he said to me, he has done the work, এটাকে নারেশন চেঞ্জ করলে আমাদের হবে he told me that he had done the work। এইটা হলো তোমাদের নারেশন করার প্রথম স্টেপ, পারসন পরিবর্তন। এখন যে জিনিসটা আমরা জানবো সেটা হলো টেন্স পরিবর্তন। দুই নম্বর যে বিষয়টা আমাদের জানা জরুরি সেটা হচ্ছে টেন্স পরিবর্তন, টেন্স চেঞ্জিং। কিভাবে টেন্স চেঞ্জিং করতে হয়, টেন্স চেঞ্জ করতে হয়। টেন্স পরিবর্তন তোমরা লক্ষ্য করবা রিপোর্টিং স্পিচটা, আমি বলে নিই একটু যে রিপোর্টিং স্পিচটা যদি পাস্ট টেন্সে থাকে তবেই শুধু রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন হবে, আর রিপোর্টিং স্পিচটা যদি পাস্ট টেন্স না হয়ে প্রেজেন্ট টেন্সের যে কোনো একটা অথবা ফিউচার টেন্সের যে কোনো একটা হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আমি একটু লিখে দিচ্ছি, তোমরা দেখো রিপোর্টিং স্পিচটি যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হয়, প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয়, তবে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন, রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। আর যদি রিপোর্টিং স্পিচটি পাস্ট টেন্স হয় তবে নিম্ন রূপে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে। প্রেজেন্ট ইনডিফিনিট হলে অর্থাৎ প্রেজেন্টে যে চারটা টেন্স আছে ইনডাইরেক্ট সময় তার করেসপন্ডিং টেন্সগুলো হবে, তার বিপরীত পাস্ট টেন্সগুলো সেগুলো হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে কি, তার করেসপন্ডিং হচ্ছে পাস্ট ইনডিফিনিট। একই ভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি হয় তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াস।
যদি ডাইরেক্টে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে হবে ইনডাইরেক্টলি পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট থাকলে হবে পাস্ট পারফেক্ট। আর যদি তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে ডাইরেক্টে তাহলে ইনডাইরেক্ট হবে তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি আবারো বলে দিচ্ছি যে টেন্স পরিবর্তন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ওয়ে, যে জিনিসটা আমাদের জানতে হবে টেন্স পরিবর্তনটা কিভাবে হবে। যে রিপোর্টিং স্পিচটি যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয় তবে রিপোর্টিং স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। আর যদি রিপোর্টিং স্পিচটি যদি পাস্ট টেন্স হয় তবে নিম্নরূপে রিপোর্টিং স্পিচ এর টেন্স পরিবর্তন হবে। যেমন প্রেজেন্টে যে চারটা টেন্স আছে সেটা করেসপন্ডিং হবে ইনডাইরেক্ট। দ্যাট মিন্স প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে হবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একই ভাবে আমরা একটু দেখব পাস্ট টেন্সগুলো কিভাবে পরিবর্তন হয়। past past indefinite হলে হবে তোমার past perfect, past continuous হলে হবে past perfect continuous। 7 নম্বর হচ্ছে past perfect, number 8 past perfect continuous। এই দুটো টেন্স ন্যারেশনে পরিবর্তন হয় না, নো চেঞ্জ। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট হলে হবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ যে টেন্স সেই টেন্সই থাকবে। এখন আসো ফিউচার। ফিউচারে যে চারটা টেন্স আছে লক্ষ্য করো, ফিউচার যে চারটা টেন্স আছে এগুলো হবে যাবে ফিউচার ইন দা পাস্ট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো হয়ে যাবে কি বলা হয় ফিউচার ইন দা পাস্ট। ফিউচার ইন দা পাস্ট মানেটা কি তোমরা লক্ষ্য করে দেখবা ফিউচারের প্রতিটা টেন্সে শ্যাল বা উইল অবশ্যই থাকে। যেমন ফিউচার ইনডিফিনিটে অক্সিলারি ভার্ব থাকে শ্যাল বা উইল, ফিউচার কন্টিনিউয়াস থাকে তোমার শ্যাল বি, উইল বি, ফিউচার পারফেক্ট থাকে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস থাকে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। লক্ষ্য করে দেখো ফিউচারের প্রতিটা টেন্সে শ্যাল বা উইল থাকে। তো ইনডাইরেক্ট টেন্স করার সময় এইটা টেন্স পরিবর্তনটা হবে মূলত একেবারে সিম্পল, শুধুমাত্র ফিউচারের যে শ্যাল বা উইল যে অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে ওইটা শুধু পরিবর্তন, শ্যাল থাকলেও আমাদের উড লিখতে হবে, উইল থাকলেও আমাদেরকে উড লিখতে হবে। দেখো আমি লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই খাতার মধ্যে লিখবা। যেমন আমি লিখে দিচ্ছি যে ফিউচারের প্রতিটি টেন্সের শ্যাল বা উইল পরিবর্তন হয়ে উড বসবে। তোমাদের একটা एग्जांपल আমি দিয়ে দেখাই দিই তাহলে ক্লিয়ার হবে। যেমন he said to me, I shall be waiting for you। ভালো করে লক্ষ্য করে দেখো he said to me I shall be waiting for you। দেখো I shall be waiting for you এটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে এইটাকে যখন আমরা ইনডাইরেক্ট করব তখন এই শ্যালটাকে আমরা শুড না লিখে এটা আমরা উড লিখব। কি লিখব? উড লিখব, তবে এটা টেন্স পরিবর্তন হয়ে যাবে। এখন
will থাকলে আমরা would লিখব। তাহলে এর অ্যানসারটা কি দাঁড়াবে দেখো, he told me that, he told me that। পার্সন পরিবর্তন ইতিমধ্যে আমরা শিখে গেছি যে ফার্স্ট পারসন কিভাবে পরিবর্তন হয়। আই যেহেতু ফার্স্ট পারসন মডিফাই করবে হি কে, তাহলে হবে কি বলো, he told me that, আই এর জায়গায় আমাদের লিখতে হবে he, আর shall তো লেখা যাবে না, আমরা ইতিমধ্যে জেনে গেছি shall বা will থাকলে আমাদের কি লিখতে হবে বলো, would লিখতে হবে। তাহলে হবে he told me that he would, আর কোনো কিছু পরিবর্তন করা প্রয়োজন নাই, পার্সন তো অবশ্যই পরিবর্তন হবে। তাহলে হবে he would be waiting for, আর you এটা সেকেন্ড পারসন, এই সেকেন্ড পারসন আমরা ইতিমধ্যে জেনে গেছি যে সেকেন্ড পারসন কিভাবে পরিবর্তন হয়। সেকেন্ড পারসন মডিফাই করে রিপোর্টিং স্পিচের বা রিপোর্টিং ভার্বের অবজেক্ট, তার মানে মি কে এখানে মডিফাই করতেছে। তাহলে এটা যেহেতু অবজেক্ট হিসেবে আছে, ইউটাও অবজেক্ট হিসেবে আছে, তাহলে মি কে আমাদের সরাসরি লিখতে কোনো সমস্যা নাই। তাহলে দেখো অ্যানসারটা কি দাঁড়ালো, he told me that he would be waiting for me। টেন্স পরিবর্তনের আরো কয়েকটা एग्जांपल আমরা দেখতে পারি। যেমন দেখো, দেখো টেন্স পরিবর্তনের আরো দুটো एग्जांपल আমি তোমাদের দিচ্ছি, এটা আমরা কিভাবে রিলেশন করব। দেখো, I was absent, রিপোর্টেড স্পিচটা এটা পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা জানি পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট পারফেক্ট। I saw him yesterday, এটাও পাস্ট ইনডিফিনিট আছে, তো এটাও হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তাহলে দেখো এটা রিলেশন আমরা কিভাবে করি, he said to me, এটা হয়ে যাবে he told me that। পারসন পরিবর্তন তোমরা ইতিমধ্যে জেনে গেছো, I হলো ফার্স্ট পারসন, I মডিফাই করবে he কে, তাহলে হয়ে যাবে he। আচ্ছা, পাস্ট পারফেক্ট আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট আছে, হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্ট অক্সিলারি ভার্ব অবশ্যই আমাদেরকে দিতে হয় had, এরপরে মেইন ভার্ব এখানে was এর B3 আমাদেরকে লিখতে হবে, সেটা হলো been। তাহলে आंसरটা দাঁড়ালো that he had been absent। এইভাবে আমরা টেন্স পরিবর্তন করে রিলেশন করব। দ্বিতীয় एग्जांपलটা দেখো, এটা आंसरটা কি দাঁড়াবে, Rifat told me that। I মডিফাই করবে রিফাত কে, এখানে আর রিফাত হচ্ছে নাউন, তার প্রোনাউন আমরা লিখব, তাহলে he লিখব। দেখো I saw him yesterday, এটা কোন টেন্স, এটা অবশ্যই আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স চেঞ্জ করব। তাহলে এটা হবে he, পাস্ট পারফেক্ট আমরা জানি যে had, এরপর মেইন ভার্ব হচ্ছে এখানে saw, তার পাস্ট পার্টিসিপল হবে আমরা জানি পাস্ট পার্টিসিপল হচ্ছে seen, তাহলে হবে he had seen him। কোন পারসন তোমরা বলো তো, him হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন আমরা জানি কাউকে মডিফাই করে না, তার মানে নো চেঞ্জ। তাহলে him যেভাবে আছে সেভাবেই হবে, he had seen him। আর yesterday হচ্ছে নৈকট্যবাচক, নৈকট্যসূচক তোমার ওয়ার্ড, এটাকে দ্রুতবাচক ওয়ার্ডে পরিবর্তন করতে হবে, তাহলে yesterday হবে the previous day। এই হলো আমাদের তোমার টেন্স পরিবর্তনের যে বিষয়টা। আমরা আগে বলেছিলাম যে রিলেশন পরিবর্তন করার জন্য তিনটি জিনিস আমাদের জানা দরকার। একটা হলো পারসন পরিবর্তন কিভাবে করতে হয় সেটা, দ্বিতীয়ত জানতে হয় টেন্স পরিবর্তন করতে হয় কিভাবে সেটা, তৃতীয় হলো নৈকট্যসূচক শব্দগুলোকে দূরত্ববাচক শব্দে পরিবর্তন করা। তো আমরা ইতিমধ্যে দুইটা জেনে গেছি, পারসন পরিবর্তনও জেনে গেছি, টেন্স পরিবর্তনও জানলাম। এখন যে জিনিসটা তৃতীয়
যে জিনিসটা সেটা হচ্ছে আমরা জানবো যে তোমার নিকটবাচক শব্দকে কিভাবে দূরত্ববাচক শব্দে পরিবর্তন করতে হয়। নিকটবর্তী শব্দকে 3 নম্বর যে বিষয়টা আমাদের জানা দরকার সেটা হলো নিকটবর্তী শব্দকে দূরত্ববাচক শব্দে পরিবর্তন। নিকটবর্তী শব্দকে দূরত্ববাচক শব্দে পরিবর্তন, এটা আমাদের এই বিষয়টা তোমাদের একটা কথা অবশ্যই বলতে হবে, সেটা হলো এই নিকটবর্তী শব্দ দূরত্ববর্তী শব্দে পরিবর্তন হবে তখনই ওই টেন্স পরিবর্তন যখন হবে, অর্থাৎ তোমার রিপোর্টিং স্পিচটা যদি পাস্ট টেন্সে থাকে তখন আমাদের রিপোর্টিং স্পিচে টেন্স পরিবর্তন করতে হবে। টেন্স পরিবর্তন যদি করতে হয় তখন এই নিকটবর্তী শব্দকে দূরত্ববর্তী শব্দেও পরিবর্তন করতে হবে। তোমরা লক্ষ্য রাখবা, যদি রিপোর্টিং স্পিচে টেন্স পরিবর্তন করা না হয় তাহলে নিকটবর্তী শব্দগুলো পরিবর্তন হবে না। নিকটবর্তী শব্দ তোমরা অনেক বুঝতেছ না মনে হয়, এগুলো বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। মোস্ট অফ দা ওয়ার্ডস আর অ্যাডভার্ব অফ টাইম। যেমন তোমার অ্যাডভার্ব অফ টাইম আছে, অ্যাডভার্ব অফ প্লেসও আছে। যেমন তোমার আছে অ্যাগো, অ্যাগো থাকে বিফোর, নাও থাকে দেন, ইয়েস্টারডে থাকে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট থাকে দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার থাকে দ্য প্রিভিয়াস নাইট, উইক, মান্থ, ইয়ার এসব হবে। আর টুমরো থাকলে হবে তোমার দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে। তারপরে তোমার কাম থাকলে হবে গো, হিয়ার থাকলে হবে দেয়ার, টুডে থাকলে হবে দ্যাট ডে, দিস থাকলে হবে দ্যাট, দিস থাকলে হবে দ্যাট অথবা দা অথবা ইট। পরবর্তী শব্দকে দূরত্ববাচক শব্দে পরিবর্তন আমরা তখনই করব যদি রিপোর্টিং স্পিচটা পাস্ট টেন্সে থাকে। আমি আবারও বলি, রিপোর্টিং স্পিচটা পাস্ট টেন্স থাকলেই তো আমরা রিপোর্টিং স্পিচে টেন্স পরিবর্তন করতে পারব। রিপোর্টিং স্পিচে টেন্স যখন পরিবর্তন করতে পারব বা করব তখন আমাদের এই নিকটবাচক শব্দগুলোকেও দূরত্ববাচক শব্দে পরিবর্তন করতে হবে। তখন আমরা কিভাবে করব আমি আবারও বলি, তোমরা খাতায় লিখে নেবে। নাও থাকলে দেন, টুডে থাকলে দ্যাট ডে, টুনাইট থাকলে হবে দ্যাট নাইট, ইয়েস্টারডে হবে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট থাকলে হবে দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট উইক থাকলে হবে দ্য প্রিভিয়াস উইক, দ্য লাস্ট মান্থ থাকলে হবে দ্য প্রিভিয়াস মান্থ, লাস্ট ইয়ার থাকলে হবে দ্য প্রিভিয়াস ইয়ার। এরপর তোমার টুমরো থাকলে হবে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে, যে কোনো একটা লেখা যায়। হিয়ার থাকলে আমরা লিখব দেয়ার, কাম থাকলে হবে গো, দিস থাকলে তিনটাই হতে পারে, দ্যাট হবে তখন যদি দিস এর পর টাইম থাকে, যেমন দিস মান্থ, দিস ইয়ার, সেটা হবে দিস ইয়ার থাকলে হবে দ্যাট ইয়ার, দিস মান্থ থাকলে হবে দ্যাট মান্থ, দিস মান্থ থাকলে হবে দ্যাট মান্থ, দিস উইক থাকলে হবে দ্যাট উইক। অর্থাৎ দিস এর পর যদি সময় উল্লেখ থাকে তাহলে হবে দ্যাট। দা হবে কখন যদি আমরা দিস এর পর অন্য কোনো নাম অর্থাৎ সময় না থাকে, যেমন দিস বুক, আই ওয়ান্ট দিস বুক, আই ওয়ান্ট দিস বুক যদি রিপোর্টিং স্পিচে এরকম থাকে সেই দিস হয়ে যাবে দা, দিস বুক। হ্যাঁ, দিস বুক আমি লিখেছি। যদি তোমার দিস এর পর কোনো সময় না থাকে, যেমন দিস বুক যদি থাকে সেটা ইনডাইরেক্ট করার সময় হয়ে যাবে দা বুক, ইনডাইরেক্ট করার সময় হয়ে যাবে দা বুক। কিন্তু যদি বলা হয় দিস মান্থ যখন হবে তখন দিস এর পরে যে সময় আছে তখন এই দিস হয়ে যাবে দ্যাট। আর ইট হয় কখন, যখন দিস যদি সাবজেক্ট হিসেবে থাকে, এই দিসটা যদি সাবজেক্ট হিসেবে থাকে, যেমন একটা एग्जांपल তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেমন আমি যদি বলি he said this is
দিস ইজ রাইট অথবা দিস ইজ ওকে, দিস ইজ ওকে। এই দিসটা এখানে সাবজেক্ট হিসেবে আছে, এখানে কোনো এই দিসের পরে কোনো নাউন নাই। যদি এরকম থাকে তখন এই দিসকে আমরা দ্যাট লিখব না, এই দিসকে দাও লিখব না, এই দিসকে অবশ্যই লিখতে হবে ইট লিখতে হবে। যেমন এটা মেনশন আমরা যখন করব তখন আমাদের লিখতে হবে হি সেড দ্যাট, এই দিস হয়ে যাবে ইট, টেন্স পরিবর্তন করলে ইজ এর জায়গায় হয়ে যাবে আমাদের ওয়াজ, তারপর হবে ওকে। ক্লিয়ার? তো আমরা জানলাম যে দিস কিভাবে দ্যাট হয়, দা হয় এবং ইট হয়। আমি আবারো বলি, দিস তোমার দ্যাট হবে তখন যদি দিসের পরে সময় থাকে, তাহলে হবে দ্যাট। আর যেমন এই যে একটা एग्जांपल আমি দিয়েছি, দিসের পরে মান্থ যদি থাকে তাহলে হবে দ্যাট মান্থ। আর যদি দিসের পর কোনো সময়ের কথা না থাকে, অন্য কোনো জিনিসের কথা থাকে, অন্য কোনো ওয়ার্ড থাকে, সেটা টাইম ইন্ডিকেটিং হবে না, তাহলে আমাদেরকে লিখতে হবে দিসকে চেঞ্জ করে দা লিখতে হবে। আর ইট হয় কখন সেটা एग्जांपल এখানে দিয়েছি সরাসরি, হি সেড দিস ইজ ওকে, তখন এটা হবে হি সেড দ্যাট। এই দিসকে দ্যাট লেখা যাবে না, ইট দাও লেখা যাবে না, কি লিখতে হবে এখানে ইট লিখতে হবে। এইভাবে আমরা তোমার নিকটবর্তী শব্দকে দূরবর্তী শব্দ পরিবর্তন করব। তো এটা আরো আমি দুটো एग्जांपल দিয়ে দেখাই দিচ্ছি, যে তোমাদের যেহেতু বলেছি যে রিপোর্টেড স্পিচ পাস্ট টেন্স বলেই এগুলা পরিবর্তন হবে, অন্যথায় হবে না। এইজন্য আমি তোমাদেরকে দুইটা एग्जांपल, কখন পরিবর্তন হবে কখন হবে না, দুইটা एग्जांपल দিয়ে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। যেমন দেখো, she said to me, she said to me I have submitted my assignment. I have submitted my, I have submitted না, এখানে এটা চেঞ্জ করে দিচ্ছি যে I shall submit my assignment tomorrow. আরেকটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি, যেমন he says to me I saw him yesterday. তোমরা লক্ষ্য করে দেখো, এখানে রিপোর্টিং স্পিচটা আছে তোমার পাস্ট ইনডিফিনিটিভ, অর্থাৎ সেই পাস্ট ফর্মে আছে, এখানে পাস্ট টেন্সে আছে, হ্যাঁ পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে যে ধরো। আচ্ছা, আর এখানে দেখো রিপোর্টিং স্পিচটা আছে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট আছে, প্রেজেন্টে আছে, জাস্ট কেন রাখো এটা প্রেজেন্টে আছে। তো আমি তোমাদের নিকটবর্তী শব্দ দূরবর্তী শব্দ পরিবর্তন হবে তখন আমি বলেছি না যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে ইউজুয়ালি আমরা একটা টেন্স পরিবর্তন করব এবং এই যে টুমরো শব্দটা আছে সেটাও পরিবর্তন করব। কিন্তু এই জায়গায় দেখো এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এই রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে না এবং ইয়েস্টারডে যে শব্দটা আছে এইটারও পরিবর্তন হবে না। তাহলে দেখো এখানে অ্যান্সারটা তাহলে কি লিখব আমরা? হি সেজ টু জায়গায় আমরা লিখতে পারি হি টেলস মি দ্যাট, I ডিফাইন করবে তোমার হি কে, সেটা হবে হি টেলস মি দ্যাট হি, পারসন পরিবর্তন করতেই হবে। কিন্তু এখানে কি আমরা লিখবো হি হ্যাড সিন লিখতে টেলস পরিবর্তন করে ফেলা, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী হবে না। এখানে হ্যাড সিন লিখলে ভুল হবে, টেলস পরিবর্তন এখানে হবে না। তাহলে আমাদের কি লিখতে হবে? হি টেলস মি দ্যাট, টেলস ঠিকই রাখতে হবে, পাস্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট রাখতে হবে। তাহলে হবে হি টেলস মি দ্যাট হি saw him, হিম তো থার্ড পারসন আছে, এটা কোনো পরিবর্তন হবে না, আমরা ইতিমধ্যে জেনে গেছি। তাহলে হিম তো হিমই থাকবে। এখন দেখো এই যে নিকটবাচক বা নিকটবর্তী শব্দ যে আছে ইয়েস্টারডে, এটা পরিবর্তন কি হবে এখানে?
নেভার, কখনো এটা পরিবর্তন হবে না, তাহলে যা আছে তাই হবে yesterday। কিন্তু এইটাকে আমরা কি করব দেখো, এটাকে তো অ্যাজ ইউজুয়াল সবই পরিবর্তন করা লাগবে, কারণ যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে বা পাস্ট টেন্সে আছে, তাহলে এটা কি হবে she told me, she told me that I মডিফাই করব তোমার she কে, তাহলে হবে she। আমরা দেখো এটা ফিউচার ইনডিফিনিট আছে, ফিউচার ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করার সিস্টেম হচ্ছে ফিউচার ইন দা পাস্ট করে ফেলতে হবে এটাকে। ফিউচার ইন দা পাস্ট করার নিয়ম হলো shall বা will যেটাই থাকুক আমরা would লিখে দিব, তাহলে এটা টেন্স পরিবর্তন হয়ে যাবে, তাহলে হবে she would। আর দেখো would এবং shall এগুলা একটা পরিচয় আছে, এগুলোকে বলা হয় মডেল অক্সিলারি ভার্ব। আমরা জানি যে মডেল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে এই সাবমিটের আর কোনো পরিবর্তন হচ্ছে না, তাইলে সাবমিটই হবে। তাহলে হবে কি she would submit। আর এই মাইন্ড যেহেতু ফার্স্ট পারসন সে মডিফাই করবে, ওই she ই মডিফাই করবে, কিন্তু এটা অন্যভাবে হবে, যেহেতু এই I এর মতো হবে না, এই I এর মতো হবে না, যেহেতু I এখানে সাবজেক্ট হিসেবে ছিল আর এখানে মাইন্ড হচ্ছে পসেসিভ ফর্মে আছে, তাহলে মাইন্ড যাকে মডিফাই করবে she কে মডিফাই করেছে, তাহলে she এর পসেসিভ ফর্ম লিখতে হবে, she এর পসেসিভ ফর্ম হলো her, তাহলে হবে she would submit her assignment, এই ডাবল এস এস নিয়ে অ্যাসাইনমেন্ট। দেখো এখন লক্ষ্য করে দেখো এই যে টুমরো আছে, এই টুমরোটাকে আমরা কি অবশ্যই পরিবর্তন করতে হবে, টুমরো পরিবর্তন করলে হবে দা নেক্সট ডে, তাহলে এটার आंसर দাঁড়ালো হলো she told me that she would submit her assignment the next day। তো এতক্ষণ আমরা জানলাম আসলে তোমার ন্যারেশন পরিবর্তন করা যে অত্যাবশ্যকীয় যে জিনিসগুলো আমাদের জানা দরকার সেগুলো জানলাম, যে তিনটা বিষয় আমাদের জানা দরকার, সেটা হচ্ছে পার্সন পরিবর্তন, টেন্স পরিবর্তন এবং নিকটবর্তী শব্দ দ্রুতবাচক শব্দের পরিবর্তন, কিভাবে এগুলো পরিবর্তন করতে হয় সেগুলো আমরা জানলাম। এখন আমরা জানি যে তোমার ন্যারেশনে 5টি সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং, there are 5 kinds of sentences and narration has been done all of the sentences assertive to exclamative sentence। আমরা প্রজেক্ট করব assertive sentence থেকে exclamative sentence পর্যন্ত আমরা narration কিভাবে করতে হয় শিখব। এখন আমরা assertive sentence এর narration কিভাবে করতে হয় সেই জিনিসটা একটু দেখব। assertive sentence এর narration করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে কিভাবে রিপোর্টিং ভার্বে পরিবর্তন করতে হয়। রিপোর্টিং ভার্বে পরিবর্তন, রিপোর্টিং ভার্বে পরিবর্তন, রিপোর্টিং ভার্বে পরিবর্তন। আমরা জানি যে ডাইরেক্ট অ্যাকশনে রিপোর্টিং ভার্বগুলো এইভাবে থাকে, সে, সেজ অথবা সে টু, সেজ টু, সেড বা সেড টু এইভাবে থাকে। এইভাবে যদি থাকে তাহলে ইনডাইরেক্ট অ্যাকশনে আমরা কিভাবে লিখব? যদি তোমার সে থাকে অথবা সেজ থাকে অথবা সেড থাকে, অর্থাৎ এগুলোর সাথে যদি টু না অবজেক্ট না তাহলে এই ইনডাইরেক্ট করার সময় এই সে, সেজ, সেড এগুলাই যাবে, অর্থাৎ কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ সে, সেজ, সেড ই লিখবো আমরা, ইনডাইরেক্ট চেঞ্জ করব না। আর যদি তোমার এরকম থাকে সে টু অথবা সেজ টু অথবা সেড টু যদি থাকে তাহলে এই সেড টুর জন্য আমরা লিখব টেল, সেজ টুর জন্য লিখব আমরা টেলস, আর সেড টুর জন্য লিখব আমরা টোল্ড। সেড টুর জন্য টেল, সেজ টুর জন্য টেলস, আর সেড টু এর জন্য টোল্ড। দেখো রিপোর্টিং ভার্বের পরিবর্তন আমরা কিভাবে করব। দেখো যদি রিপোর্টিং স্পিচে সে, সেজ, সেড থাকে অর্থাৎ টু এবং অবজেক্ট না থাকে তাহলে এগুলাকে চেঞ্জ না করে এগুলো লিখবে। আর যদি সে টু, সেজ টু, সেড টু থাকে তাহলে এগুলোর উপর অবশ্যই অবজেক্ট থাকবে। তখন আমরা
দুইভাবেই করতে পারি। যেমন তুমি ইচ্ছা করলে সেট থাকলে সেটুকেই রেখে দিতে পারো, সেট টু থাকলে ইনডাইরেক্টলি সেট টুই রেখে রাখতে পারো, সেট টু থাকলে সেট টুই লিখতে পারো। তবে ভালো হয় আমাদের যে বইগুলোতে আমরা পাই, যেটা তোমার প্রেসিডেন্টের জন্য সাধারণত এগুলোই লেখা হয় যে সেট টু থাকলে টেল লিখবো, সেট টু থাকলে টেলস লিখবো, আর সেট টু থাকলে টোল্ড লিখবো। এটা হচ্ছে এক নাম্বার কাজ। অ্যাসার্টিভ সেন্টেন্সে নেশন চেঞ্জ করতে হলে এক নাম্বার কাজ হচ্ছে রিপোর্টিং ভাবে পরিবর্তন। দুই নাম্বার কাজটা কি? দুই নাম্বার কাজ হচ্ছে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা হলো এই যে তোমরা জানো, এই ইনভার্টেড কমা চেঞ্জ হয়ে বা উঠে গিয়ে ইনভার্টেড কমা উঠে কনজাংশন হিসেবে দ্যাট হবে। ইনভার্টেড কমা উঠে। তিন নাম্বার কাজ হলো তোমার রিপোর্টেড স্পিচে, রিপোর্টেড স্পিচে person according to rules. You have already learned how the person is changed. Reported speech as person, tense এবং নিকটবর্তী শব্দকে দূরত্ববাচক শব্দে পরিবর্তন করতে হবে। আমি অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট নেশনে চেঞ্জ করার জন্য যে তিনটা বিষয় আমাদের জানা দরকার সেটা আমি আবারও বলি। রিপোর্টিং বা পরিবর্তন তোমরা জেনেছো যে সেট থাকে আমরা সেট আনচেঞ্জ রাখবো, সেট থাকে টেলস টোল্ড। আর দুই নম্বর হচ্ছে ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে। আর রিপোর্টেড স্পিচে পারসন পরিবর্তন করে তোমরা অলরেডি জেনেছো, টেন্স পরিবর্তন করতে হয় কিভাবে কিন্তু তোমরা জেনেছো, এবং নিকটবর্তী শব্দকে দূরত্ববাচক শব্দে পরিবর্তন করতে হবে। এখন দেখো আমরা কয়েকটা অ্যাসার্টিভ সেন্টেন্সে एग्जांपल देखिए কিভাবে পরিবর্তন করতে হয়। Sabina said to me, I met your sister yesterday. Another example देखो, they said to me, we went to college yesterday. आर्ट एग्जांपल का लेखो जे she said to me I was waiting for you. देखो এই তিনটা নেশন কিভাবে পরিবর্তন করতে হয় আমি তোমাদের দেখাই। তোমরা অলরেডি নিয়ম জেনে গেছো। সেট টু জায়গায় আমাদেরকে অবশ্যই টোল্ড লিখতে হবে। তাহলে কি হবে বলো? সাবিনা সেট টু জায়গায় আমাদেরকে লিখতে হবে টোল্ড মি ইনভার্টেড কমা উঠে। দ্বিতীয় এক নম্বর কাজ ছিল সেট টু পরিবর্তে টোল্ড লেখা। দুই নম্বর কাজ ছিল যে ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট লেখা। এই যে দ্যাট লিখতে হবে। এরপরে পারসন পরিবর্তন করতে হবে। পারসন এখানে আই আছে ইউর আছে। তাহলে আই লিখতে হবে সাবিনাকে লেখা যাবে না, এটা নাউন বা প্রোনাউন লিখবো। তাহলে শি লিখতে হবে। আর এটা যেহেতু ম্যাট, মিটের পাস্ট ফর্ম, মিট হলো প্রেজেন্ট ফর্ম এন্ড মিট হচ্ছে পাস্ট ফর্ম। তার মানে পাস্ট ইনডিফিনিট আছে, এটাকে পাস্ট পারফেক্ট বানাতে হবে। পাস্ট পারফেক্ট বানাতে হলে আমাদের অক্সিলারি ভার্ব হ্যাড দিতে হবে। এরপরে মেইন ভার্ব
হচ্ছে মেম্বার, মেম্বার B3 হচ্ছে মেকে। এরপরে ইউ সেকেন্ড পারসন মডিফাই করবে মেকে। ইউ যেহেতু পসেসিভ তাহলে মিকেও পসেসিভ লিখতে হবে, তাহলে কি হবে বলো, মাই। তারপরে সিস্টার, ইয়েস্টারডে হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে। একই ভাবে এটাকে যদি আমরা করি তাহলে কি হবে দেখো, দে told me that, we যেহেতু ফার্স্ট পারসন তাহলে দে কে মডিফাই করবে, তাহলে আমাদেরকে এখানে দে লিখতে হবে। দে went to, went যেহেতু পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্স, we went to college yesterday, তাহলে এটাকে পাস্ট পারফেক্ট বানাতে হবে। তাহলে হবে কি বলো, দে had, went হয়ে যাবে gone, they had gone to college। একইভাবে yesterday হয়ে যাবে the previous day। এটাকে আমরা কি করব দেখো, she said to হয়ে যাবে told, she told me that, I যদি ফার্স্ট পারসন মডিফাই করবে she কে, তাহলে তোমার she হবে। আর was waiting, যেহেতু আছে was where ভার্বের সাথে আই দিয়ে থাকে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তোমরা জানো, তাহলে পাস্ট কন্টিনিউয়াস থাকলে তার করেসপন্ডিং হবে, সরি পাস্ট কন্টিনিউয়াস হলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অক্সিলারি আমাদেরকে হ্যাড দিয়ে অবশ্যই দিতে হবে। এরপরে তোমার ভার্বের সাথে আইএনজি ওয়েটিং, তাহলে হবে তোমার she told me that she had been waiting for you, যেহেতু সেকেন্ড পারসন এখানে অবজেক্ট হিসেবে আছে, তাহলে ইউ মডিফাই করবে মি কে। ইউ যেহেতু এখানে অবজেক্টিভ ফর্মে আছে, মিও অবজেক্টিভ ফর্মে আছে, তাহলে আর মি কে পরিবর্তন করার প্রয়োজন নাই, এখানে মি হবে। তো এই হলো তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সে রিলেশন করার রুলস এবং एग्जांपल। আমি আবারো বলি, এখানে যে তিনটা एग्जांपल দেয়া আছে আবার লক্ষ্য করো কিভাবে করা হয়েছে। এখানে লেখা হয়েছে সাবিনা told me that she had met my sister the previous day। একইভাবে দ্বিতীয়টা করা হয়েছে they said to me we went to college yesterday, এটা হবে they told me that, we modify করবে they কে, তাহলে they আসবে এখানে they had gone, এর past indefinite আছে আর past perfect করলাম, they had gone to college yesterday the previous day। and the third one she said to me, I was waiting for me, I was waiting for you, এটা যেহেতু past continuous আছে আমরা এটাকে past perfect continuous চেঞ্জ করলাম, তাহলে এটা आंसरটা দাঁড়ালো she told me that, I modify করছি she কে, এইজন্য আমরা এখানে she লিখেছি, টেন্স পরিবর্তন করে had been waiting লিখেছি, for you হয়ে গেছে me কে মডিফাই করেছে এখানে লিখেছি। that was for you। okay, I think you have enjoyed the class। অবশ্যই তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে, খাতায় নোট করবে। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি। আল্লাহ।